তাহলে আমাদের ভূগোলের যে প্রথম চ্যাপ্টার রয়েছে সেই চ্যাপ্টারের নামটা হচ্ছে পৃথিবীর অন্দরমহল। আমরা বুঝিয়ে ফেলেছি প্রায় পৃথিবীর অন্দরমহলটা শেষ করে দিয়ে তারপরে চলে গেছি আমরা পরের চ্যাপ্টারে অস্তিত্ব পৃথিবী, সরি কি আছে পরের চ্যাপ্টার তোমাদের? অস্তিত্ব পৃথিবী। আচ্ছা হ্যাঁ, অস্তিত্ব পৃথিবীতে চলে গেছি। সেখানে মহীসঞ্চারণ তত্ত্ব, পাত সংস্থান তত্ত্ব অলরেডি আমাদের বোঝানো হয়ে গেছে। আচ্ছা, তারপরে আর কি বুঝিয়েছিলাম আমরা? আর কিছু হয়েছিল নাকি? শুধু ওই মহীসঞ্চারণ আর পাত সংস্থান তত্ত্ব পর্যন্ত হয়েছিল, তাই তো? এইবার আমরা কি করব, ধীরে ধীরে আমরা প্রশ্ন উত্তরগুলো জেনে নেব। যেহেতু আমরা পৃথিবীর অন্দরমহলটা পুরোপুরি হয়ে গেছে, সেই জন্য আমরা পৃথিবীর অন্দরমহল থেকে প্রশ্ন লেখাচ্ছিলাম। আগের দিন কিছুটা প্রশ্ন লেখানো হয়েছিল, তারপর থেকে এবার আমরা প্রশ্ন লেখানো শুরু করব। তাহলে আমাদের অনেকগুলো বিষয় আমরা জেনে গিয়েছিলাম। কি কি বিযুক্তি রেখা রয়েছে, কোন কোন স্তর রয়েছে, কোন কোন উপস্তর রয়েছে, এই সমস্ত বিষয়গুলো আমাদের একদম ক্লিয়ার হয়ে গেছে। যারা যারা সেইগুলো জানো না তারা হচ্ছে আমাদের প্লে লিস্ট থেকে দেখে নেবে, ঠিক আছে? ভিডিওগুলো দেখে ভালো করে একটুখানি বুঝে নেওয়ার চেষ্টা করবে। পড়াশোনা করার ক্ষেত্রে এমন ভাবে পড়বে তোমরা যেন তুমি অন্য একজনকে বোঝাচ্ছ, সেইভাবে পড়তে হয়। বুঝতে পারছো কি বলছি? তুমি এমন করে পড়বে যেন তুমি অন্যজনের বোঝাচ্ছ, সেইভাবে পড়লে তোমার অনেক দিন দীর্ঘস্থায়ী মেমোরিতে থাকবে, বা অন্যজনের বোঝালে দেখবে আমরা অনেক ভালো পারি। সেজন্য এমন ভাবে বাড়িতে পড়তে হয়, হাত পা নেড়ে নেড়ে, বা কিছু ঘরে যদি তুমি থাকো দরজা জানলা বন্ধ করে দাও, দরকার দিয়ে তুমি এমন করে পড়বে যেন মনে হবে যেন তুমি অন্য কোনো একজনকে বোঝাচ্ছ। কেউ নেই, কিন্তু মনে মনে একটা ধরে নিতে হবে যে কাউকে একজন আমি বোঝাচ্ছি, সেইভাবে পড়তে হবে আমাদের। তাহলে পুরোপুরি বিষয়গুলো ক্লিয়ার হবে। শর্ট প্রশ্ন তুমি কত মনে রাখবে, সেই জন্য তোমার কনসেপ্ট গুলো ক্লিয়ার করতে হবে, ধারণাগুলো পরিষ্কার থাকতে হবে যে এই বিষয়গুলো, এই ধারণা। ট্রিক্স বলে দিয়েছি অনেক তোমাদের, সেইগুলো ভাবে মনে রাখবে। তারপরে কোন কোন স্তরের পরে কোন কোন স্তর রয়েছে। তাহলে গুরুমণ্ডলটা যদি আমরা জানি, যে ভূত্বকের শর্টপ্রশ্ন মোটামুটি লেখানো হয়ে গেছে। গুরুমণ্ডলটা যদি জানতে চাই তাহলে ভূত্বকের গড় গভীরতা লেখানো আছে কি? দেখে নাও তো একবার, যদি গড় গভীরতা লেখানো থাকে। আছে তো? আচ্ছা, তাহলে গুরুমণ্ডলের কটা ভাগ? গুরুমণ্ডলের দুটো ভাগ, একটা বহির্গুরুমণ্ডল, একটা অন্তঃগুরুমণ্ডল। বহির্গুরুমণ্ডলের অপর নাম কি? ক্রোফেসীমা। আর অন্তঃগুরুমণ্ডলের অপর নাম কি? নিফেসীমা। তাই লিখে ফেলো পট পট করে দুটো প্রশ্ন, যে বহির্গুরুমণ্ডলের অপর নাম কি। ঠিক আছে? আর তার পরের প্রশ্ন লেখো, অন্তঃগুরুমণ্ডলের অপর নাম কি। কি বললাম? বহির্গুরুমণ্ডলের অপর নাম কি, আর অন্তঃগুরুমণ্ডলের অপর নাম কি। তাহলে বহির্গুরুমণ্ডলের অপর নাম কি বলো? ক্রোফেসীমা। ক্রোফেসীমা। তাহলে আমরা লিখে দিচ্ছি বানানটা, স্পেলিংটা এখানে লিখে দিচ্ছি। ক্রোফেসীমা হলো, ক্রোফেসীমা হলো। আচ্ছা, ক্রোফেসীমাটা কিভাবে তৈরি হয়েছে সেইটা যদি আমরা একটুখানি জানি। কয়রাফলা থেকে কি হবে? ক্রোমিয়াম। এটা তোমরা এসএন এর জায়গায় লিখে নেবে, যেখানে এসএন আছে ক্রোফেসীমার পুরো নামটা সেখানে লিখে নেবে ক্রোমিয়াম। ফে থেকে হচ্ছে ফেরাস, আর সি থেকে হচ্ছে সিলিকন, সিলিকন। আর মা থেকে হচ্ছে ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম হলো। তাহলে ক্রোমিয়াম, ফেরাস, সিলিকন আর ম্যাগনেসিয়াম, ক্রোফেসীমা। এসএনএ সবাই চটপট করে এটা লিখে রাখো। তাহলে বহির্গুরুমণ্ডলের অপর নাম ক্রোফেসীমা হলো। আচ্ছা, অন্তঃগুরুমণ্ডলের অপর নাম কি? পরের প্রশ্নটা লিখে নাও, যে অন্তঃগুরুমণ্ডলের অপর নাম কি। সেটা আমরা কি জেনেছিলাম? নিফেসীমা। এগুলো তোমরা নিজেরা বলতে পারবে। তাহলে কি কি দিয়ে গঠিত? আচ্ছা হ্যাঁ, নিকেল। তাই নি থেকে হয়ে গেল নিকেল, ফে থেকে হয়ে গেল ফেরাস, আর সি থেকে হয়ে গেল সিলিকন, আর মা থেকে হয়ে গেল ম্যাগনেসিয়াম। এই সীমাটা কোথা থেকে আসছে বলো তো? সীমাটা কোত্থেকে এলো? সীমা কি কারোর গার্লফ্রেন্ড? কার? আচ্ছা, এই সীমাটা সেই আমাদের ভূত্বকের দুটো ভাগ, একটা শিয়াল একটা সীমা, সেখান থেকে চলে এলো কিন্তু আমাদের সীমা, তাই না? ক্রোফেসীমা, নিফেসীমা। ক্লিয়ার হয়েছে সবাইয়ের? আচ্ছা, এবার তোমরা পরের প্রশ্ন লেখো। তাহলে বহির্গুরুমণ্ডলের অপর নাম কি, অন্তঃগুরুমণ্ডলের অপর নাম কি, দুটো প্রশ্ন হয়েছে। 3 নম্বর প্রশ্ন তোমরা লেখো, বহির্গুরুমণ্ডল আর অন্তঃগুরুমণ্ডলের মাঝখানে কোন বিযুক্তি রেখা আছে? বহির্গুরুমণ্ডল আর অন্তঃগুরুমণ্ডলের মাঝখানে কোন বিযুক্তি রেখা আছে? অর্থাৎ একটা জিনিস তোমরা বলো, যে যদি আমাদের ওইটা না দিয়ে দেয় যে ক্রোফেসীমা নিফেসীমার মাঝখানে কোন বিযুক্তি রেখা আছে, একই জিনিস হবে তো? যার নাম বহির্গুরুমণ্ডল তার নাম ক্রোফেসীমা, যার নাম অন্তঃগুরুমণ্ডল তার নাম নিফেসীমা। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাই লিখে ফেলা হচ্ছে
ক্রোফেসীমা নিফেসীমার মাঝখানে বা বহিঃগুরুমণ্ডল অন্তঃগুরুমণ্ডলের মাঝখানে কোন বিযুক্তি রেখা আছে? কি হবে তাহলে বলো, কোনটা হবে? কমলা মোরে, গুছিয়ে লেখো। মোরের রয়কারে কি? রেপিত্তি বিযুক্তি রেখা। তাহলে ক্রোফেসীমা নিফেসীমার আলাদা করেছে কে? রেপিত্তি বিযুক্তি রেখা। তোমার আর তোমার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড আলাদা করেছে কে? তোমার মা নয় বাবা, তাই তো? না হয় কোনো একটা ভিলেন স্যার। তাহলে তার নাম আমরা কি দিলাম? রেপিত্তি বিযুক্তি রেখা। ঠিক আছে, তাহলে চটপট লিখে ফেলো, রেপিত্তি বিযুক্তি রেখা। ক্রোফেসীমা নিফেসীমার মাঝখানে কোন বিযুক্তি রেখা রয়েছে? রেপিত্তি বিযুক্তি রেখা। ঠিক আছে, আচ্ছা। এইবার কোথাও যদি একটুখানি আমাদের কঠিন প্রশ্ন আসে, তাহলে যদি গভীরতা দিতে চায় আমাদের, আমরা বিষয়টা একটুখানি গভীরে গিয়ে তলিয়ে দেখে নেবো, সেই অনুব্রত মণ্ডলের মতো। তাই লিখে ফেলো, ক্রোফেসীমার প্রথম গুরুমণ্ডলটা লেখো, সরি, লেখো গুরুমণ্ডলের গড় গভীরতা কত? গুরুমণ্ডলের গড় গভীরতা কত হয়েছে? গুরুমণ্ডলের গড় গভীরতা কত? লেখো সবাই, গুরুমণ্ডলের গড় গভীরতা কত হচ্ছে? 2900 কিমি, 2900, 2900 কিমি, 2900। ঠিক আছে, 2900 কিমি। আচ্ছা, তারপরের প্রশ্ন তোমরা লেখো, গুরুমণ্ডলের বা গুরুমণ্ডলে লেখো, গুরুমণ্ডলে, আচ্ছা যেখানে যার বাদ যাচ্ছে সেই পর্যন্ত জায়গাটা বাকি রেখে তারপর তুমি কন্টিনিউ করো না, কি আছে? দেখো গুরুমণ্ডলের গড় উষ্ণতা কত? গুরুমণ্ডলে গড় উষ্ণতা কত হয়েছে? একটু হাত চালিয়ে, ঠান্ডা তো হাতগুলো সব জমে আছে। গুরুমণ্ডলে গড় উষ্ণতা কত? ঠিক আছে, গড় উষ্ণতা কত? 2000 থেকে 3000 ডিগ্রি সেলসিয়াস। 2000 থেকে 3000 ডিগ্রি সেলসিয়াস, মানে ওইখানে গিয়ে আমরা যথেষ্ট ভালো গরম পানিতে স্নান করতে পারবো নাকি? গরম থাকবে তো জল নাকি? আচ্ছা, 2000 ডিগ্রি 3000 ডিগ্রি সেলসিয়াস যদি কেউ নামে, সে কি হবে? সঙ্গে সঙ্গে তার শরীরটা অনেক বেশি চাঙ্গা হয়ে যাবে, তাই তো? মাংসগুলো সব ক্ষয়ে শুধু হাড় বেরিয়ে যাবে। আচ্ছা, তাহলে 2000 থেকে 3000 ডিগ্রি সেলসিয়াস হয়েছে গুরুমণ্ডলের গড় উষ্ণতা। আচ্ছা, এবার আমরা কি লিখবো? গুরুমণ্ডলের পদার্থের গড় ঘনত্ব কত? গুরুমণ্ডলে পদার্থের গড় ঘনত্ব কত? ঠিক আছে, লেখো বাবা, গুরুমণ্ডলে পদার্থের গড় ঘনত্ব কত? আচ্ছা, কত হতে পারে বলো, কে পারবে? 3.4 থেকে 5.6। 3.4 থেকে 5.6। যারা ভবিষ্যতে ভূগোলবিদ হতে চাইছে, ভূগোল নিয়ে অনেক কিছু হওয়া যায় জানো তো, অ্যাস্ট্রোনট হতে গেলে কি লাগে? ভূগোল লাগে, ফিজিক্স লাগে। যদি হতে চাও তুমি অ্যাস্ট্রোনট হতে পারো, মহাকাশচারী হতে পারো, ভূগোল নিয়ে প্রচুর পড়াশোনা করতে পারো, তারা এইগুলো অনেক সুন্দর করে গুছিয়ে রাখতে হবে। কেমন করে গুছিয়ে রাখবে? যদি মনে করো তুমি এইটা সুন্দর করে সাজিয়ে লিখতে, এই চ্যাপ্টার থেকে আমাদের পরীক্ষায় যদি নম্বর পেতে চাও তুমি শুধু, তাহলে তোমার শুধু শর্ট প্রশ্ন পড়বে, 6টা এমসিকিউ পড়বে পর্ষদের নিয়ম অনুযায়ী, তাই তো? আর যদি তুমি এই ভূগোলটা ভবিষ্যতে একটা নিজের ভালোবাসার একটা সাবজেক্ট হিসেবে যে নিতে চাইছো, ভূগোলটা যদি তোমার প্রেম হয়ে থাকে, তাহলে তুমি কি করবে? এইরকম ছবি আঁকবে, আঁকার পরে শুধু ভূত্বকটুকু চিহ্নিত করবে, ভূত্বকের যাবতীয় ফিচার্স গুলো পাশাপাশি লিখে রাখবে। ভিভো ফোনে যেমন লেখা থাকে এত এমএইচ ব্যাটারি, এত মেগাপিক্সেল ক্যামেরা, তাই তো? এগুলো পরপর লেখা থাকে তো। তাহলে সেরকম আমরা কি লিখবো? ভূত্বক সম্পর্কে লিখবো। প্রথমে ভূত্বক কাকে বলে লিখবো, ভূত্বকের উপবিভাগ লিখবো, উপবিভাগ দুটো, শিয়াল সীমা। ঘনত্ব লিখবো, ঘনত্ব নয় ঘনত্ব লিখবো, তাই তো? তারপরে গভীরতা লিখবো, তাই তো? কি কি উপাদান দিয়ে গঠিত, এরকম সুন্দর করে নিজের মতো করে ছক করবে। কোন কোন ছেলে মেয়ে এরকম করে আনতে পারে আমি দেখবো। ভূত্বকটা একটা কালার করে দেবে, শিয়ালের একটা কালার করে দেবে, সীমার একটা কালার করে দেবে। হ্যাঁ, ঠিক আছে, ক্লিয়ার? একটা জিনিস ভালো করে বলো তো দেখি, এখানে কালারের কথা বললো, মানে ছেলেদের আর মেয়েদের কালারের মধ্যে পার্থক্য আছে? কি পার্থক্য আছে?
মেয়েরা বেশিরভাগ জনই দেখবে পিঙ্ক, লাল এই ধরনের কালার গুলো ভালোবাসে, অরেঞ্জ। আর ছেলেরা নীল, কালো এই সমস্ত কালার গুলো বেশি ভালোবাসে। দেখবে ভালো করে, মেয়েরা অনেকে কালো ভালোবাসে, কিন্তু ছেলেরা ওই নীল শেডের দিকে বেশি যায়। এমনি আবছা নীল, আকাশি, গাঢ় নীল এইগুলো দেখবে ছেলেরা বেশি পছন্দ করে। আর মেয়েরা পিঙ্ক পছন্দ করে, অরেঞ্জ পছন্দ করে, লাল পছন্দ করে। তাই শিয়াল সীমাটা যদি আমরা মেয়ে ছেলে হিসেবে মনে রাখতে চাই, শিয়ালটা মনে করো ছেলে, আর সীমাটা মনে করো মেয়ে। সীমা এমনি মেয়েদের নামই হয়, তাই না? এটা আমি এমনি চালাকি মেরে বললাম। তাহলে তোমরা কি করো, যার যার রকম মনে হচ্ছে, তাহলে এখানে ভূত্বকে একটা ছবি আঁকলে, মানে পুরো পৃথিবী অন্দরমহলটা ছবি আঁকলে, ভূত্বকটা চিহ্নিত করলে, ওর পাশাপাশি ভূত্বক সব লিখলে কি কি লিখবে তাহলে ভূত্বকের? সংজ্ঞা বলে একটা পয়েন্ট করলে সংজ্ঞাটা লিখে রাখলে, গভীরতা বলে পয়েন্ট করলে গভীরতা লিখে রাখলে, উপবিভাগ বলে পয়েন্ট করলে উপবিভাগটা লিখে, উপবিভাগ দুটো শিয়াল সীমা, উপাদান বলে লিখে রাখলে কি কি উপাদান দিয়ে গঠিত ভূত্বক। শিয়ালের হচ্ছে সিলিকন আর অ্যালুমিনিয়াম, আর শুধু সীমার ক্ষেত্রে একটা আলাদা, ম্যাগনেসিয়াম। তাহলে তিনটে উপাদান দ্বারা প্রধানত গঠিত লিখলাম আমরা, গভীরতা লিখলাম, ঘনত্ব লিখলাম, সব টেক্সট বই আছে, সুন্দর করে একটা ভূত্বক তৈরি হয়ে গেল। তারপর গুরুমণ্ডলটা সেম ভাবে লিখলাম, গুরুমণ্ডলের যাবতীয় ফিচার্স গুলো সুন্দর করে লিখলাম, ক্লিয়ার হলো। কেন্দ্রমণ্ডল লিখলাম, যাবতীয় জিনিসগুলো তৈরি হয়ে গেল। প্রত্যেকে এই কাজটা করে খাতার পাশে নিজের নামটা ছোট্ট করে লিখে রাখবে। আমি ওইটা ছবি তুলবো, ইউটিউব ফেসবুক পেজে তোমার নাম সমেত পোস্ট করবো যে তুমি এটা তৈরি করেছো, যে করবে তার। ক্লিয়ার হয়েছে? এটা সবাই যে যার খাতায় করবে। পেন্সিল কালার দিয়ে রং করবে, অন্য রং করলে খাতার পেজটা মানে হয়ে যাবে, নষ্ট হবে। পেন্সিল কালার দিয়ে রং করে সুন্দর করে এক একটা স্তর রং দেখাবে। তাহলে প্রথমে যদি কেউ এরকম সুন্দর করে খাতা সাজাতে চায়, এগুলো নোটস তৈরি করা, তোমার নিজের নোটস তোমার তৈরি করতে হবে। যারা দেখবে আইএস ডব্লিউবিসিএস পড়ে তো, বা যারা বড় বড় ক্লাসের প্রিপারেশন নেয়, তারা স্যার ম্যাডামের নোটসের উপর অত নির্ভর করে না, নিজের নোটসের উপর নির্ভর করে। তুমি একটা সুন্দর করে আর্ট পেপারে, সাপোজ আমি বলছি, ধরো ভূত্বকের একটা ছবি আঁকলে, এনে তোমার পড়ার টেবিলে একটা ছবি মেরে রাখলে, ওই ছবিটা পড়ার টেবিলে তুমি মেরে রাখলে, তাহলে তুমি সারাদিন দেখছো 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 দেখছো, প্রতিদিন ওরকম প্রত্যেক চ্যাপ্টার যদি ছোট 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 কনসেপ্ট করে তোমার টেবিলটা তৈরি রাখো তুমি, তাহলে কি হবে? একটা সময়ের পরে গিয়ে তুমি শুধু ওখানে পড়তে বসবে, রেগুলার তো ওই জিনিসগুলো দেখছো, মাথার মধ্যে সুন্দরভাবে ঢুকে যাবে, তাই না? একটা নতুন কারণ নাম শুনেছি, একজনের নাম ছিল কুন্তু ভলতা, একজনের নামটা বন্ধু আমি শুনেছি আর মনে থাকে না। বা একজনের নাম ছিল চেমায়ুংদুং, নামটা মনে থাকে না। কিন্তু তামিমের নাম ধরো চেমায়ুংদুং, যদি রেগুলার বলি ওই নামটা আমার কি হয়ে যাবে, আর আমার বাইরে যাবে কি, আমার মুখস্থ থেকে যাবে তো। মানে কোনো জিনিস যদি আমরা রেগুলার করে থাকি, সেটা আমাদের কাছে মানে আর মনে হবে না, আর এক্সট্রা করে মুখস্থ করতে হবে না, অনুশীলন করতে হবে না, প্রতিদিন তো থেকে যাচ্ছে আমার সামনে। ওই পড়ার টেবিলটা ওইভাবে তৈরি করতে হবে। তো সুন্দরভাবে যদি আমরা তৈরি করি, খাতাগুলো যদি আমরা সৃজনশীল ভাবে তৈরি করি, পড়াশোনা তুমি একটা জিনিস দেখবে, যারা পড়াশোনা করে না তাদের কাছে অনেক সময় মনে হয় এত সময় কি পড়বো, আর যে পড়াশোনা করে তার কাছে 24 ঘন্টাও যেন কম কম মনে হবে। তুমি ভালো করে ভেবে দেখো, তুমি যদি পড়ো না কোনো ব্যাপার নয়, এই সকালবেলা এলে স্যার যা বলছে বলছে চলে গেলাম, বই খাবার যে কোনো প্রকারে ব্যাগের ভিতর নিলাম, আমার বই ব্যাগে গেল কি অন্যজনের বই ব্যাগে গেল তার দেখার দরকার নেই, বাড়ি গিয়ে ব্যাগটা ধরে নদী ফেলে দিলাম। খাটটা আমাদের একটা নদীর মতো, বা যেখানে ব্যাগটা এসব নদীর মতো, নদী ফেলে দিলাম, ও তলিয়ে মলিয়ে কোথায় গেল তার ঠিক নেই। কাল সকালবেলা ফের মা ডেকে এই ওঠো ওঠো পড়া, তোর মাস্টার ফোন করছে। উঠে হুটপাট করে উঠলাম, যে কোনো প্রকার দাঁত মেজে ফের নদী থেকে খুঁজে খেজে যা আছে ব্যাগটা নিয়ে চলে আসলাম। ভূগোল পড়া, ভূগোল খাতা এলো কি বিজ্ঞান খাতা এলো, দেখার দরকার নেই। এই একটা কনসেপ্ট। আর একটা যদি তুমি সুন্দর করে পড়াশোনা করতে চাও, যে আজকের আমার স্যার পৃথিবীর অন্দরমহলটা বুঝিয়েছে, স্যার তো যা বুঝিয়েছে বুঝিয়েছে, স্যারের জ্ঞান তো পৃথিবীর একার শুধু জ্ঞান নয়, আরো প্রচুর লোকজন আছে, তারাও তো অনেক বেশি জানে আমাদের থেকে, না নাকি? তাদের একটা লেকচার আমি শুনলাম ইউটিউবে গিয়ে সার্চ করে, গুগলে সার্চ করলাম পৃথিবীর অন্দরমহল সম্পর্কে, গুগল কি বলে দেখি, তাই তো বললো গুগল যাও, ওখান থেকে আমার না জ্ঞান ফের মেটে আমি চলে যাবো চ্যাট জিপিটি যাবো, সেখান থেকে একটু দেখলাম। প্রত্যেকটা অনেক আমাদের কাছে সোর্স আছে, তুমি ভালো করে ভেবে দেখো, মাস্টার ছাড়াও অনেক সোর্স আছে তোমাদের কাছে, তোমার সেগুলো দেখলে, টেক্সট বইটা পড়লে, পড়ার পরে আবার তোমার নিজের মনের মতো কিছু সৃজনশীল তৈরি করলে, যে ছেলে বা মেয়েটা পড়াশোনার প্রতি এরকম হয়ে যাবে, সে জীবনে ভীষণ ভীষণ হ্যাপি হবে। যদি তুমি কোনোদিন কোনো ক্লাসে ফার্স্ট হও, তার যে মজা, তার যে আনন্দ, সেই আনন্দটা আমি তোমার কি বলবো, পৃথিবীতে কোনো জায়গায় ঘুরতে গিয়ে, কোনো ছেলে মেয়ের সঙ্গে প্রেম করে, বা সিনেমা দেখে, বা ভালো কিছু খেয়ে সেই মজাটা জীবনে পাওয়া যায় না। আমি অনেকবার পেয়েছি ওই মজা। কোন ক্লাসে যদি তুমি কোনোদিন ফার্স্ট হতে পারো, সেকেন্ড সেকেন্ড হলেও মজা লাগে, কিন্তু প্রথম হওয়ার যে মজাটা, শুধু ক্লাসের কথা বলছি না, যে কোনো খেলাধুলায় তুমি ফার্স্ট হলে, বা কোথাও যদি প্রথম তুমি কখনো হতে পারো, দেখবে কেমন মজাটা লাগে, সেটা বিশাল আনন্দ, মানে সেই আনন্দটা তোমার মুখের ভাষায় কি করে আমি বলবো। সে আমাদের যেমন বলে জান্নাতে গেলে কি মজা, সেটা বর্ণনা করা যায় না জীবনে। জান্নাতের সঙ্গে তুলনা করছি না আমি, মানে ওই বিষয়টা বোঝাতে চাইছি
সেই রকম এই যে মজা, সেটা তুমি কোনোদিন ভুলতে পারবে না। সফলতার যে স্বাদ হয় এটা, সেই স্বাদটা এমন স্বাদ সে বলে বোঝানো সম্ভব নয়। তো সেই জন্য হচ্ছে আমাদের ছোট ছোট করে এগোতে হবে, বড় বড় করে না যে আমি এক বছরের মধ্যে বিশাল চেঞ্জ হয়ে গেল একদম কাম ব্যাক, না ওই রকম না। আমি চাইছি ক্ষুদ্র ক্ষুদ্র পায়ে পায়ে স্টেপ স্টেপ করে করে আমরা এগোবো। তো বিষয়টা এরকম, যারা চাইবে, আমি কোথা থেকে চলে গিয়েছিলাম অ্যাকচুয়ালি যেটা বলছিলাম, প্রথমে পৃথিবীর একটা ছবি আঁকলাম, অন্দরমহলগুলো সব একসাথে দেখালাম। আমি যেমন বলেছিলাম যে দুটো ছবি আঁকতে তোমাদের বলে দিয়েছিলাম, যে একটা উপবিভাগগুলো শুধু দেখাতে, আর একটাই হচ্ছে তোমাদের গভীরতা দেখাতে আর বিযুক্তিগুলো দেখাতে বলেছিলাম। এই দুটো ছবি প্রথম পৃষ্ঠায় থাকলো, তারপরের পৃষ্ঠায় কি থাকলো, ওই প্রত্যেকটা স্তর আলাদা আলাদা করে দিয়ে তার সম্পর্কে থাকলো। তাহলে তোমার এই শর্ট পয়েন্ট মুখস্থ করার দরকার নেই, তুমি ভেবে দেখো দরকার আছে? এইবার যেখানে তুমি বিযুক্তি রেখাগুলো আঁকছো, আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি, প্রথম বারটা আমি তোমাদের ধরিয়ে দিচ্ছি যেখানে তোমাদের বিযুক্তি রেখাগুলো থাকবে। তাহলে প্রথম দুটো ছবি হয়েছে, সেই দুটো ছবিতে কি কি আছে বলো তো, আমি তোমাদের বলে দিচ্ছি। প্রথম চ্যাপ্টারটা কেমন করে তৈরি করবে আমি তোমাদের বলে দিচ্ছি। এই নোটস গুলো হচ্ছে তোমাদের নিজস্ব নোটস, এগুলো স্মার্ট নোটস আমাদের। আমরা ভবিষ্যতে আমরা বলতে পারবো যে না, আমাদের ছেলেমেয়েরা এগুলো তৈরি করেছে। ভবিষ্যতে তোমাদের যারা ভাই বোনেরা এই ক্লাসে পড়বে, তাদের কাছে আমরা এই খাতাটা একটা স্যাম্পল হিসেবে দেখাতে পারবো যে হচ্ছে দেখ, আমার ওই ছেলে মেয়েগুলোই তৈরি করেছিল, তোরা এইভাবে তৈরি কর। বলা হয়ে থাকে একটা বিষয় তুমি যখন পড়বে, তখন সেটা তুমি এমন করে পড়ো যেন পৃথিবীতে কেউ তোমার থেকে ভালোভাবে পড়েনি ওই বিষয়টা। এইভাবে পড়লে তারপর সেটা আত্মস্থ হবে, মুখস্থ নয়, আত্মস্থ। মুখস্থ আর আত্মস্থর মধ্যে পার্থক্য আছে। মুখস্থ মানে সাময়িক সময়ের জন্য আমার মাথায় স্টোর করে রাখা, আর আত্মস্থ মানে সেটা পুরো তোমার জীবনের সঙ্গে জড়িয়ে যাবে বিষয়টা, কনসেপ্টটা। ক্লিয়ার হলো কি বলেছি? এইবার প্রথম যে ছবিটা আঁকলে, তাহলে এখানে তোমরা একটা ছবিতে দেখাচ্ছ শুধু তোমরা বিভাগগুলো দেখাচ্ছ, গুরুমণ্ডল ভূত্বক ওগুলো কালার করে করে দেখাচ্ছ। ক্লিয়ার হলো কি বললাম? তারপরের ছবিতে তোমরা কি দেখাবে, গভীরতা দেখাবে, আর তার সঙ্গে বিযুক্তি রেখা দেখাবে। ঠিক আছে, গভীরতা আর বিযুক্তি রেখা যখন তোমরা দেখাচ্ছ, তাহলে বিযুক্তির নিচে ওইটা আমাদের সেই ছোট শর্ট ট্রিক্সটা লিখে রাখলে, কমলা মোরে গুছিয়ে লেখো লিখে রাখলে, বলে পরপর সব কটা স্তর তৈরি করে নিলে কিন্তু পুরো এই চ্যাপ্টারটা তোমাদের শেষ হয়ে যাবে। আর এই শর্ট পয়েন্ট মুখস্থ করার দরকার নেই। প্রত্যেকটা চ্যাপ্টার যেমন ঘনত্ব দেখো, সব একই প্রশ্ন হচ্ছে তো ঘুরিয়ে ঘুরিয়ে, তাই সেইগুলো পরপর পরপর তোমরা লিখে নাও। ঠিক আছে, এই কাজটা তোমরা করে এনে অবশ্যই পরের ডেটে আমার দেখাবে। এটা তোমার জন্য, আমার জন্য কোনো কাজে লাগবে না। আর প্রত্যেকটা পেজে তোমার পাশাপাশি তোমার নামটা লিখে দেবে, ওটা তোমার ওখানে থাকবে, স্মৃতি হিসেবে সারা জীবন থাকবে। এই ইউটিউবটা চালু করা আমার একটা উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে দেখো তোমরা যে ক্লাসগুলো এখানে পড়ছো সেগুলো তো তোমরা বাড়ি গিয়ে দেখতে পাচ্ছ, এটা একটা সুবিধা। তার থেকে আরো বড় কি সুবিধা বলো তো, যেটা মেন সুবিধা, সেটা হচ্ছে আমার অনেক বছর হয়ে যাবে, আমি তখন বুড়ো হয়ে যাবো, ওই সেলিম স্যারের মতো হয়ে যাবো। তখন আমি এখানে বসে বসে বা বাড়ি যখন থাকবো, বা তোমরা যখন বড় হবে, তখন দেখবে যে এইগুলো আমাদের ক্লাস হয়েছিল। এরপরে আস্তে আস্তে আমরা 1-2 বছরের মধ্যে সিসিটিভি যখন বসাবো, ছেলে মেয়েদেরও রেকর্ড হবে, ছেলে মেয়েদেরও দেখা যাবে। পরে গিয়ে আমাদের বিশাল পরিমাণে একটা স্মৃতি থাকবে তখন আমাদের। আমার নিজের তখন ভালো লাগবে যে না, এইভাবে পড়াতাম, এই এই ছেলেমেয়েরা ছিল আমাদের, এই তোমাদের নাম টামগুলো ধরছি মাঝে মাঝে, কত একটা মজার বিষয় হবে আমাদের কাছে। আমাদের এই ক্লাসগুলো আমরা হই হুল্লোড় করে করতাম। যে কোনো জিনিসে যদি মজা না খুঁজে পাও, তাহলে তোমার কাছে সেটা কষ্টের মনে হবে। যদি তোমার কাজ করতে দিয়েছে বাড়িতে, ঝাড় দিতে দিয়েছে, ঝাড় দিচ্ছ 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 দিচ্ছ, সারাদিন ঝাড় দিচ্ছ, কিন্তু ওই ঝাড় দেওয়ার মধ্যে তুমি না একটা গান করছো মনে মনে, আর ঝাড় দিচ্ছ সেই গানের তালে তালে, ধুম্মা চালে বাবা একদম ঝাড় দিয়ে দিচ্ছি, ধুম্মা চালে গান হচ্ছে আর আমি ঝাড় দিচ্ছি, তাই না? তাহলে কি আমার তখন ঝাড়টা ভাল লাগবে। রান্না বান্না করছো, সেই রান্না করতে করতে তুমি মজা পাচ্ছ, বিশাল আনন্দ হচ্ছে তোমার, কাটাকুটি করছো, যে মজা করে করবে তার রান্নাটা আলাদা হবে, আর যে এমনি শুধু আমার করতে হয় তাই নাগড়ি নেড়েই যাচ্ছি নেড়েই যাচ্ছি নেড়ে যাচ্ছি, পুড়ে যাবে, এ হবে ও হবে। ঠিক আছে, তখন পড়াশোনাটা মজা করে করতে আমি সবসময় এইটা ভালোবাসি। ছেলেমেয়েরা এসে প্রচুর ক্লাসে চেঁচামেচি করুক, আমার ভালো লাগে, কিন্তু হচ্ছে সেটা পড়াশোনার বাকি সময়টুকু তোমরা বন্ধু বান্ধবরা ইয়ার কি মারো এ করো, কিন্তু পড়াটা ভালো করে করে নিতে হবে। বুদ্ধিমান ছেলে কারা হবে, সে নিজে বাড়িতে পড়া তৈরি করে আসবে। শিলামণ্ডলের গড় গভীরতা কত? উত্তর লেখো 100 কিমি। আচ্ছা আচ্ছা, এবার লেখো গুরুমণ্ডল কি কি উপাদান দ্বারা গঠিত? গুরুমণ্ডল কি কি উপাদান দ্বারা গঠিত? তাই তোমরা নিজেরাই লিখতে পারবে। দেখো এই ক্রোফেসিমা নিফেসিমার মধ্যে দুটো জিনিস তো হয়ে গেল, ক্রোমিয়াম আর নিকেল, বাদ বাকি সবার একই, তাই তো? ফেরাস সিলিকন ম্যাগনেসিয়াম। তাহলে ক্রোফেসিমা নিফেসিমার মধ্যে হচ্ছে দুটো লিখে নাও, ক্রোমিয়াম নিকেল, আর ফেরাস সিলিকন আর ম্যাগনেসিয়াম। এটা হচ্ছে ক্রোফেসিমা নিফেসিমা। তাহলে গুরুমণ্ডলটা এই দুটো উপাদান দিয়ে, এই দুটো স্তর প্রধানত, এখান থেকে এর জিনিসগুলো পেয়ে গেলাম, কি কি জিনিস আছে এর মধ্যে পেয়ে গেলাম। ঠিক আছে, ক্রোফেসিমা মাঝখানের বিযুক্তিও হয়ে গেছে আমাদের, গড় ঘনত্ব গড় গভীরতা এই সমস্ত বিষয়গুলো তো আমাদের হয়েই গেল। এইবার আমরা যেটা লিখবো সেটা লিখবো গুরুমণ্ডল আর কেন্দ্রমণ্ডলের মাঝখানে কোন বিযুক্তি রেখা রয়েছে? গুটেনবার্গ বিযুক্তি। গুছিয়ে লেখো,
সেই গুটেনবার্গ বিযুক্তি রেখা। অনেকে এটাকে বলে থাকে উইচার্ড গুটেনবার্গ। লেখো গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডলের মাঝখানে কোন বিযুক্তি রেখা রয়েছে। আচ্ছা, একটা জিনিস তোমরা একটুখানি আমার বলো তো দেখি, যদি একটা আমাদের প্রশ্ন পড়ে যে আমাদের অন্তগুরুমণ্ডল আর বহির কেন্দ্রমণ্ডলের মাঝখানে কোন বিযুক্তি রেখা রয়েছে, কি হবে? হ্যাঁ রূপসা, অন্তগুরুমণ্ডল মানে গুরুমণ্ডলের শেষ স্তরটা আর বহির কেন্দ্রমণ্ডল এর মাঝখানে কোন বিযুক্তি রেখা? এই গুটেনবার্গ বিযুক্তি। গুরুমণ্ডলের শেষ তো ওইটুকু আর কেন্দ্রমণ্ডলের শুরু তো ওখান থেকে, তাই না? যদি চালাকি মেরে কোনো স্কুলে দেয়, এত কঠিন তোমাদের দেবে না যদিও, তবু আমরা একটুখানি দেখে নিলাম। গুরুমণ্ডল কেন্দ্রমণ্ডলের মাঝখানে কোন বিযুক্তি রেখা রয়েছে? উত্তর হচ্ছে গুটেনবার্গ, যার অপর নাম আর অনেকে বলে থাকে কি উইচার্ড গুটেনবার্গ বিযুক্তি। উইচার্ড গুটেনবার্গ বিযুক্তি। এই তোমাদের আজকের কি পড়া? ও আচ্ছা, লেখো লেখো, যাই লেখো। হয়েছে? আচ্ছা, তারপরের প্রশ্নটা লেখো। লেখো অ্যাসথেনোস্ফিয়ার কোথায় অবস্থান করে? অ্যাসথেনোস্ফিয়ার কোথায় অবস্থান করে? হ্যালো, বল। আচ্ছা, কি কি দিয়েছিস? আর লঙ্কা 500। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক, আমি যাচ্ছি এখন না, একটু দেরি করে যাবো। তুই কটা পর্যন্ত থাকবি? হ্যাঁ হ্যাঁ, আমি পড়াচ্ছি তো, পড়িয়ে টড়িয়ে নিয়ে যাবো, অনেকগুলো পড়ানো আছে আমার। ঠিক আছে, রাখ। হয়েছে মনি? কটা পর্যন্ত হয়েছে টোটাল? আচ্ছা ঠিক। আচ্ছা, এটা আর একদিন টানবো কি? ভূগোল আর কবে আছে? বুধবার? না, তাহলে টানা যাবে না, ওই দিন থেকে 1 তারিখ, ওই দিন থেকে পরের চ্যাপ্টারটা ভালো করে শুরু করবো। তাহলে আজকে শেষ করে দিই, আর গোটা 5-6 পড়ানো হবে হয়তো। লেখো তারপরের প্রশ্ন, লেখো। হ্যাঁ কি? ও আচ্ছা, লেখো শিলামণ্ডলের নিচে এবং গুরুমণ্ডলের উপরে। শিলামণ্ডলের নিচের অংশ আর গুরুমণ্ডলের উপরের অংশ নিয়ে গঠিত অ্যাস্টেনোস্ফিয়ার। ঠিক আছে, লিখে শিলামণ্ডলের নিচে গুরুমণ্ডলের উপরে। চটপট করে লিখে ফেলো। আচ্ছা, দেখো অ্যাসথেনোস্ফিয়ার শব্দের অর্থ কি? অ্যাসথেনোস্ফিয়ার শব্দের অর্থ কি? হয়েছে? উত্তর লেখো দুর্বল স্তর। দুর্বল স্তর। দুর্বল স্তর, অ্যাসথেনোস্ফিয়ার শব্দের অর্থ হচ্ছে দুর্বল স্তর। হয়েছে? আচ্ছা, তারপর লেখো পরের প্রশ্নটা। আর গোটা 5-6 লিখিয়ে দিই অন্তত। লেখো কেন্দ্রমণ্ডলের গড় গভীরতা কত? কেন্দ্রমণ্ডলের গড় গভীরতা কত? হয়েছে? কেন্দ্রমণ্ডলের গড় গভীরতা কত? হয়েছে? উত্তর লেখো 3500 কিমি। 3500 কিমি। দেখো এইদিকে প্রায় 3500 কিমি বলে লিখে নিতে পারো, সমস্যা নেই। আচ্ছা দেখো, এইদিকে 3500 আর গুরুমণ্ডল হাইয়েস্ট ছিল 2900 পর্যন্ত, তাহলে 3500 কত হয়ে গেল? 6400। গড় গভীরতা আমরা বলেছিলাম 6370, পৃথিবীর গড় গভীরতা, তাই তো? তাহলে হচ্ছে সেই একই কাছাকাছি চলে এসছে। হ্যাঁ, নাও লিখে নাও। আচ্ছা, এবার লেখো কেন্দ্রমণ্ডলের অপর নাম কি? কেন্দ্রমণ্ডলের অপর নাম কি? কি কেন্দ্রমণ্ডলের অপর নাম? নিফে, দন্তন্বস্য নি, ফয়কারে ফে, নিফে। মানে হচ্ছে নিকেল আর ফেরাস।
হলো নিকেল আর ফেরাস। হলো কেন্দ্রমণ্ডলের অপর নাম হচ্ছে নিফে, নিকেল আর ফেরাস, এই দুটো উপাদান দিয়ে গঠিত। তাহলে কেন্দ্রমণ্ডলের উপাদান কি আর লেখাতে হবে? নিফে সমান সমান তোমরা ব্র্যাকেটে লিখে রাখবে হচ্ছে নিকেল আর ফেরাস, বা এসএন এ লিখে রাখবে নিফে। তারপরে দেখো কেন্দ্রমণ্ডলের কয়টি ভাগ ও কি কি? কেন্দ্রমণ্ডলের কয়টি ভাগ ও কি কি হয়েছে? উত্তর লেখা হচ্ছে বহিঃ কেন্দ্রমণ্ডল আর অন্তঃকেন্দ্রমণ্ডল। বহিঃ কেন্দ্রমণ্ডল আর অন্তঃকেন্দ্রমণ্ডল লেখা, দু তিনটে লেখাও, বেশি না। বহিঃ কেন্দ্রমণ্ডল আর অন্তঃকেন্দ্রমণ্ডল। বহিঃ কেন্দ্রমণ্ডল আর অন্তঃকেন্দ্রমণ্ডল। ঠিক আছে, পরের প্রশ্নে চলে যাও তোমরা। পরের প্রশ্ন লেখো, এই বহিঃ কেন্দ্রমণ্ডল আর অন্তঃকেন্দ্রমণ্ডলের মাঝখানে কোন বিযুক্তি রেখা রয়েছে? কোন বিযুক্তি রেখা? লেহম্যান বিযুক্তি রেখা। বহিঃ কেন্দ্রমণ্ডল ও অন্তঃকেন্দ্রমণ্ডলের মধ্যে কোন বিযুক্তি রেখা রয়েছে? উত্তর লিখবে লেহম্যান বিযুক্তি রেখা। লেহম্যান বিযুক্তি রেখা। লেহম্যান বিযুক্তি রেখা। বহিঃ কেন্দ্রমণ্ডল আর অন্তঃকেন্দ্রমণ্ডলের মাঝখানে রয়েছে কি? লেহম্যান বিযুক্তি রেখা। এইবারে দেখো, যারা এখন পড়তে আসছে না, এই চ্যাপ্টার থেকে যে 6টা শর্ট প্রশ্ন থাকবে, কেউ যদি প্রথমবারে পরীক্ষায় ওই 6টা শর্ট প্রশ্নই ভালোভাবে পারে, 6টা 6 6 পেতো, এইগুলো আসবে না, পরে এসে এগুলো চটকাবে নিয়ে ফের। লেহম্যান বিযুক্তি রেখা হয়েছে। আচ্ছা, এখানে এবার তাহলে ওই দুজনের গভীরতাটা বলে দিই। লেখো, বহিঃ কেন্দ্রমণ্ডলের গড় গভীরতা কত? বহিঃ কেন্দ্রমণ্ডলের গড় গভীরতা কত? বহিঃ কেন্দ্রমণ্ডলের গড় গভীরতা কত হয়েছে? বহিঃ কেন্দ্রমণ্ডলের গড় গভীরতা কত হয়েছে? প্রশ্নটা লেখো, বহিঃ কেন্দ্রমণ্ডলের গড় গভীরতা কত? লিখে নাও, হচ্ছে 5100 কিমি, 5100 কিমি। আর অন্তঃকেন্দ্রমণ্ডলের গড় গভীরতা কালে কত? 6370 কিমি। এটা হাইয়েস্ট, নিচের দিকে যাচ্ছে মানে একদম। ঠিক আছে, হয়ে গেল। আচ্ছা, দুজনের বিযুক্তি রেখাও লিখিয়ে দিয়েছি, আর একটা লাস্ট প্রশ্ন লিখিয়ে দিয়ে চলে যাব। লাস্ট প্রশ্নটা লেখো। আচ্ছা, তোমার আগে এই দুটো লিখে নাও, হ্যাঁ, নিয়ে লাস্ট প্রশ্নটা বলে দিচ্ছি। বহিঃ কেন্দ্রমণ্ডলের গড় গভীরতা 5100 কিমি, আর অন্তঃকেন্দ্রমণ্ডলের লাস্ট গভীরতা হচ্ছে 6370 কিমি হয়েছে। আচ্ছা, লাস্ট প্রশ্নটা লেখো, পৃথিবীর চৌম্বকত্ব চৌকার ময় বয় ক তয় বয়। ঠিক আছে, পৃথিবীর চৌম্বকত্ব, পৃথিবীর চৌম্বকত্ব সৃষ্টি হয় কোন স্তর থেকে? চৌম্বকত্ব বানানটা লিখে দিয়েছি, একটু লিখে নাও দেখে থেকে। পৃথিবীর চৌম্বকত্ব সৃষ্টি হয় কোন স্তর থেকে? ঠিক আছে, উত্তরটা হয়ে যাবে বহিঃ কেন্দ্রমণ্ডল থেকে। বহিঃ কেন্দ্রমণ্ডল থেকে। তাহলে পরের দিনে পড়াটা সুন্দর করে আসবে, তার সঙ্গে তোমাদের যে কাজটুকু বলেছি ওইটা ভালো করে আসবে। কাজটা কত সুন্দর হয় আমি দেখবো। ঠিক আছে, নিজে নিজে বুঝলে হবে, তুমি যাতে বুঝতে পারো সেইভাবে অন্তত পক্ষে তৈরি করো। আজকে পর্যন্ত এই পর্যন্ত থাক তাহলে আজকে, হ্যাঁ, চলো। অন্তকে ওইভাবে আলাদা করা হয়নি, যদিও পাওয়া যেতে পারে হয়তো কোথাও তথ্যটা। হ্যাঁ, কেন্দ্রমণ্ডলের উষ্ণতাটা বলা হয়নি গড়। আচ্ছা, লেখো কেন্দ্রমণ্ডলে গড় উষ্ণতা কত, ওটা বলা হয়নি। ঠিক ঠিক, ভালো কথা। উষ্ণতার এটাও তো বলা হয়নি, ঘনত্বও তো বলা হয়নি। আচ্ছা, লেখো কেন্দ্রমণ্ডলের গড় উষ্ণতা 5000 ডিগ্রি সেলসিয়াস। তাহলে কেন্দ্রমণ্ডলের গড় উষ্ণতা 5000 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, কত উষ্ণ ভেবে দেখো তাহলে, 5000 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, কেন্দ্রমণ্ডলের গড় উষ্ণতা হয়ে গেলে কত আমাদের? 5000 ডিগ্রি সেলসিয়াস। আর কেন্দ্রমণ্ডলের ঘনত্বটাও বলা হয়নি। ঘনত্বটা তাহলে তোমরা একটু লিখে নাও, গড় ঘনত্ব। কেন্দ্রমণ্ডলের গড় ঘনত্ব হচ্ছে 9.1 থেকে 13.1। 9.1 থেকে 13.1 কি গ্রাম পার
ঘন সেমি। ক্লিয়ার হলো? গ্রাম পার ঘন সেমি। এই হ্যাঁ, তোমার তোমার পড়াশোনার প্রতি ডেডিকেশনটা দেখাতে হবে। দেখো এত কিছু সত্ত্বেও আমি পড়তে যাচ্ছি, আমার বাড়ি কুটুম আছে, তো আমি 7টা থেকে 9টা পড়ে গিয়ে তাদের সঙ্গে মজা করবো, আনন্দ করবো। সেটা তোমার দায়িত্ব। সারা বছর তোমার নিজের মোটিভেশন রাখতে হবে। আমি তো 1 মাস 2 মাস পরে আমার নিজস্ব কাজে জড়িয়ে পড়বো বা এ করবো, তখন একটু হয়তো তোমাদের শুধু পড়িয়ে জাস্ট চলে যাবো। তোমার নিজে নিজে ঠিক করে নিতে হবে যে এই বছর রেগুলার মানে প্রতিদিন আমি পড়তে আসবো। আমার একটু আধটু জ্বর হলেও চুপচাপ গাড়ি করে চলে আসবো। যেদিন আমার শরীর খুব খারাপ লাগছে, কোনো একটা বন্ধু বান্ধবীর ফোন করবো যে আমার একটু সাইকেলে করে নিয়ে যা, যে কোনো প্রকারে পড়তে আসবো, বাড়িতে পড়তে বসবো। এটা সারা বছর তোমার ধরে রাখতে হবে, আমি রাখাতে পারবো না কোনো মতে। নিজে নিজে ধরে রাখতে হবে যে আমার খুব শরীর খারাপ, আমি ফোন করে দেবো একজন, এই আয় তো আমার একটু সাইকেলে করে নিয়ে যেত। বিষয়টা এইরকম। আমার বাড়ি কুটুম আছে, আত্মীয় আছে, আমি 7টার সময় পড়তে চলে আসবো, 9টার সময় ফিরে গিয়ে আত্মীয়দের সঙ্গে মজা করব। তুমি হচ্ছে 9টা থেকে ফিরে গিয়ে বিশাল মজা করো, আমি চাই, কিন্তু তোমার নিজের কাজটুকু সময় করো, এটা তোমাদের করতে হবে। বিকেলটা আমি কিছু বলবো না, কম্পিউটার আছে, ঠিক আছে চলো জলসায় মজা করবে, করো, সমস্যা নেই। সকালে সবাই পড়তে চলে আসবে, সোমবারও সকালে পড়তে চলে আসবে সবাই। তারপর